প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। খুব শীঘ্রই আসছে বড় চমক। 2026-এর আগে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন এক অগ্নিকন্যা, কাঁপছে কি নবান্ন? করিমপুরের কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ শুরু অভিনেতা সোহমের। ভবানীপুরে মমতার বিরুদ্ধে হুমায়ুনের দলের প্রার্থী কে জানেন? আগামী সপ্তাহে উত্তরবঙ্গে মোদি মমতা, প্রধানমন্ত্রীর রোড শো মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। মধ্যপ্রাচ্যের অশান্তির জেরে জ্বালানির সংকট, পরিস্থিতি সামলাতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি। ভাঙ্গরে আইএসএফ কোনো ফ্যাক্টরি নয়, শওকতকে পাশে নিয়ে প্রচারে ঝড় সায়নীর। শুধু আধারে হবে না, 1 এপ্রিল থেকে প্যান কার্ড পেতে জন্ম সংক্রান্ত প্রমাণ বাধ্যতামূলক। চন্দ্রকোনায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলু চাষ, বিঘের পর বিঘে জমি জলের তলায়। কমিশনের মরণ কামড়, এক ফোনে কি কপাল পুড়ল গৌতম দেবের, সরাসরি শোকজ গড়ল কমিশন। দিলীপ দায় এড়াতেই সুর নরম রিঙ্কুর, ডিগবাজি খেয়ে বললেন টিকিট পেতে মরিয়া নয়। ফের তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে কালি গোবর, ভোটের আগে উত্তেজনা জামুরিয়ায়। মোদি জমানায় কেন্দ্রের শাসনই ঘোর বাস্তব, সক্রিয় ইডি, সিবিআই, ইসিআই, রাজ্যপাল, এমনকি রাষ্ট্রপতিও। আসল খেলা ভোটের পরে। পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ রাহুলের। 153 জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের, তালিকায় একাধিক হেভিওয়েট। নন্দীগ্রাম, ভবানীপুরে কারা? সময় 48 ঘন্টা। হরমুজ না খুললে মঙ্গলবারই ইরান ধ্বংস করে দেবে আমেরিকা। মেটিয়াবুরুজে শেষ ভরসা, ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দুর কোন ডেডলি অঙ্কে কাঁপছে ঘাসফুল। খুব শীঘ্রই আসছে বড় চমক। 2026-এর আগে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন এক অগ্নিকন্যা, কাঁপছে কি নবান্ন? বোড়ানগরে সায়ন্তিকা বাহিনীর দাদাগিরির অভিযোগ, রাস্তাতেই রুখে দাঁড়িয়ে গর্জে উঠলেন সজল। শুভেন্দুর গড়ে অস্তিত্ব রক্ষার লড়াই, 26-এর বৈতরণী পার হতে ফের সেই নন্দীগ্রামের স্মরণ অভিষেকের। ইরাক যুদ্ধের খরচকেও ছাপিয়ে যাচ্ছে ইরানের সঙ্গে সংঘাত, আর্থিক চাপে আমেরিকা। ঈদের শুভেচ্ছা বার্তাতেও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ মমতা, অভিষেকের। পরিবারের মতো পাশে থাকার আশ্বাস। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বঙ্গ রাজনীতির অলিন্দে এখন একটাই চর্চা, কে সেই লড়াকু মুখ যিনি দীর্ঘ 1 দশক একা লড়ে এবার পদ্ম শিবিরের ছত্রছায়ায় আসতে চলেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ব্যস্ত সব দল। আর ঠিক সেই আবহেই এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে বিজেপি শিবিরে। সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই গেরুয়া পতাকা হাতে তুলে নিতে চলেছেন কামদুনি আন্দোলনের সেই পরিচিত প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। কেন এই হঠাৎ রাজনৈতিক সিদ্ধান্ত? সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে দেখা করেছেন টুম্পা কয়াল। দীর্ঘ 1 দশক ধরে অরাজনৈতিক মঞ্চ থেকে লড়াই চালানোর পর কেন এই দলবদল? টুম্পার স্পষ্ট দাবি, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এখনকার দিনে সাধারণ মানুষের জন্য লড়াই করা বা নিজের নিরাপত্তা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 2013 সালে উত্তর 24 পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা বাংলা। সেই সময় প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে যে কজন সাধারণ গৃহবধূ রাস্তায় নেমেছিলেন, তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন টুম্পা কয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর প্রশ্ন তুলে সেদিন তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন। কামদুনি থেকে দিল্লি জাস্টিসের দাবিতে তাঁর দৌড় রাজ্য রাজনীতিতে তাকে এক লড়াকু দিদির ইমেজ দিয়েছিল। দীর্ঘ সময় অরাজনৈতিক লড়াকু হিসেবে পরিচিত থাকার পর তার এই রাজনৈতিক উত্তরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন টুম্পা কয়ালের এই পদক্ষেপে? নবান্নের রক্তচাপ বাড়ছে। টুম্পা কয়ালের মতো একজন অরাজনৈতিক প্রতিবাদী মুখ যখন সরাসরি বিজেপির পতাকা হাতে তুলে নেন, তখন তা কেবল একটি সাধারণ যোগদান থাকে না, এর নেপথ্যে কাজ করে গভীর রাজনৈতিক সমীকরণ। নবান্নের জন্য এটি চাপের কারণ হয়ে দাঁড়ানোর মূলত 3টি প্রধান দিক রয়েছে। তৃণমূল জামানার শুরুর দিকে কামদুনি আন্দোলন ছিল সরকারের জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ। খোদ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা সেই আন্দোলনের স্মৃতি আজও মানুষের মনে টাটকা। টুম্পা কয়াল বিজেপিতে আসা মানে সেই পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তোলা।
2026-এর নির্বাচনের আগে বিজেপি এই ইস্যুটিকে ফের জনসমক্ষে এনে প্রমাণ করতে চাইবে যে গত এক দশকে রাজ্যে নারী সুরক্ষার ছবিটা বদলায়নি। বাংলার ভোটে মহিলা ভোটাররা এক বড় নির্ণায়ক শক্তি। সন্দেশখালী থেকে আরজিকর একের পর এক ঘটনায় শাসক দল যখন নারী সুরক্ষা দিয়ে ব্যাকফুটে, তখন টুম্পা কয়ালের মতো লড়াকু দিদিকে সামনে রেখে বিজেপি সরাসরি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছে। টুম্পার ব্যক্তিগত সততা ও লড়াইয়ের ইমেজ সাধারণ মহিলাদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে পারে। টুম্পা কয়াল বারবার দাবি করেছেন যে অরাজনৈতিকভাবে লড়াই করে বিচার পাওয়া বা নিরাপত্তা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার এই বক্তব্য সরাসরি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার দিকে আঙুল তোলে। তিনি যখন নির্বাচনী প্রচারে নেমে বলবেন যে সরকার আমাকে নিরাপত্তা দিতে পারেনি বলে আমি বাধ্য হয়ে রাজনীতিতে এলাম, তখন তা সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলবে, যা নবান্নের জন্য চরম অস্বস্তিকর। কামদুনির সেই প্রতিবাদী কণ্ঠস্বর এখন বিধানসভার লড়াইয়ে সামিল হতে চলাই বিরোধীদের টুনে এক শক্তিশালী অস্ত্র যুক্ত হলো। টুম্পার এই যোগদান যদি 2026-এর নির্বাচনের আগে রাজ্যে নারী আন্দোলনের ঢেউ তুলতে পারে, তবে শাসক দলের জন্য নিজেদের ঘর বাঁচানো বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নদিয়া জেলার করিমপুরে জংরাদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ শুরু করলেন করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম। কলকাতা থেকে সোজা করিমপুর পৌঁছান তিনি। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় তিনি তৃণমূল প্রার্থী জেতার ব্যাপারে 100% আশাবাদী তিনি। সাংসদ মহুয়া মৈত্রের গড় হিসেবে পরিচিত করিমপুর, আর সেখানেই কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়েন করিমপুর মেন বাজারে। প্রচারের পর শুক্রবার রাতে করিমপুরের তাজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে পরিদর্শনে যান তিনি। এদিন প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পেয়েছেন বলেও জানান সোহম। তিনি আরও বলেন, একই সাথে করিমপুরবাসীর সাথে শুধু রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, আগামী দিনে নিবিড় থেকে নিবিড়তম যোগাযোগ সূত্র গড়ে তুলবেন তিনি। একই সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দল বিজেপিকে তুলোধনা করেন তিনি। এসআইআরে প্রায় 150 জনের মৃত্যু হয়েছে, তার জন্য বিজেপিকেই দোষারোপ করেন সোহম। একই সাথে কর্মীরাই দলের সম্পদ, সে কথাও বোঝালেন প্রচারে বেরিয়ে। আগামী দিনে প্রচার আরও জোরালো হবে বলেও জানান করিমপুরের তৃণমূল প্রার্থী। রবিবার সকালে প্রথম ভোট প্রচারে নেমেছেন রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। প্রথম দিনেই প্রচারে নেমে ঝড় তুলেছেন তিনি। হুটখোলা গাড়িতে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান তিনি। বিগত 5 বছরে যে উন্নয়ন তিনি করেছেন এলাকায়, প্রচারে তাকেই হাতিয়ার করেছেন অদিতি। রাস্তাঘাট থেকে পয় প্রণালী সর্বত্র পরিষেবার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। এলাকায় শান্তি শৃঙ্খলার প্রশ্নে অদিতি মুন্সির ভূমিকা সর্বত্র ছিল অভিভাবকের মতো। কেষ্টপুর সংলগ্ন ভিআইপি রোডের ধারে মহাপ্রভু চৈতন্যের মূর্তি বসিয়ে এলাকায় হিন্দুদের মন জয় করেছেন অদিতি। কীর্তনের কণ্ঠশিল্পী অদিতি মুন্সি যেখানে গিয়েছেন, দুকলি গান গাইতে হয়েছে তাকে। রবিবাসরীয় অদিতি মুন্সিকে দেখে তাই কোথাও ওঠে উলুধ্বনি, কোথাও আবার হরিবোল বলে মেতে ওঠেন মতুয়ারা। সাদা শাড়ি পরে হুটখোলা গাড়িতে তিনি জনসংযোগ সারেন। তাকে ঘিরে থাকা জনতাদের সঙ্গে হাত মেলান। প্রচারে তার সঙ্গী হয়েছিলেন বিধাননগর কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, সম্পর্কে তিনি অদিতির স্বামী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তি প্রদর্শনে বড় পদক্ষেপ নিল আমজনতা উন্নয়ন পার্টি। সাংবাদিক বৈঠকে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। জানানো হয়েছে, রাজ্যের মোট 182টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল। এদিন প্রথম দফায় 153 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। চমক হিসেবে রাজ্যের 2 হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে দল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শহীদুল হককে, আর ভবানীপুরে লড়বেন পুনম বেগম। দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির নিজেও নির্বাচনে লড়ছেন। তিনি মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা এই 2 কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন। সেই ঘোষণাই এদিন আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে 10টিতে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে দল। এছাড়াও বেলডাঙ্গা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সৈয়দ আহমেদ কবির, ভরতপুরে লড়বেন পীরজাদা খোয়াবেব আমিন, মুর্শিদাবাদ কেন্দ্রে মনীষা পাঠক পাণ্ডে, হরিহরপাড়ায় মোহাম্মদ বিজয় শেখ, ভগবান গোলায় অপর এক হুমায়ুন কবির এবং রানীনগরে ইয়াসের হায়রাতকে প্রার্থী করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান, আমাদের দল 182টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানান, আগামী 25 তারিখ কলকাতা থেকে বাকি প্রার্থীদের নাম ঘোষণা হবে এবং 28 তারিখ প্রকাশ করা হবে দলের ইস্তেহার। দলের ইস্তেহারে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে এই ঘোষণার মাধ্যমে রাজ্যের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
দেশের জ্বালানি ও কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খাতগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তার সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও দেশে পেট্রোলিয়াম, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এবং সারের মতো অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে কেন্দ্রীয় সরকার সতর্ক অবস্থানে রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সহ একাধিক শীর্ষ আধিকারিক। সরকার সূত্রে জানা গিয়েছে, বৈঠকে জ্বালানি মজুদ, আমদানি পরিস্থিতি, মূল্যবৃদ্ধির সম্ভাবনা এবং কৃষি ক্ষেত্রে ছাড়ের প্রাপ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বিকল্প সরবরাহ ব্যবস্থাও কিভাবে সক্রিয় করা যায় তা নিয়েও পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে তাতে আগাম প্রস্তুতি নেওয়াই সরকারের এই বৈঠকের মূল উদ্দেশ্য। দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকেই নজর রেখে একাধিক কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন, আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা, সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রচার থেকে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। এদিকে ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শওকত মোল্লাকে। আগে তিনি ক্যানিং পূর্ব থেকে বিধায়ক হয়েছিলেন। এবার শওকত মোল্লা এখন অনেক বেশি ব্যস্ত ভাঙড়ে প্রচার নিয়ে। ধারে ও ভাড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, কারণ এখানে আইএসএফ দলের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী। এবার এই আসন জেতার জন্য শওকতের উপরেই আস্থা রেখেছে ঘাসফুল শিবির। আজ রবিবার সেই ভাঙড়ে প্রচারে বেরিয়ে শক্তি প্রদর্শন করেন শওকত মোল্লা। জাগুলগাছি এলাকায় আয়োজিত পথসভা এবং মিছিল থেকে তার সমর্থনে সুর চড়ান যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম। অন্যদিকে ভাঙড়ে এখন শুরু হয়ে গিয়েছে গোলমাল। আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আজ দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ বাধে। ভাঙড়ের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে খোদ কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা পরিদর্শনে আসেন। রবিবারের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী সমর্থক। এদিন মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ শানান সাংসদ সায়নী ঘোষ। সুর সপ্তমে তুলে সায়নী বলেন, তৃণমূল কংগ্রেস কোনো মৌসুমী দল নয়, আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধারাই আমাদের শক্তি। গত কয়েক বছরে শওকত মোল্লার নেতৃত্বে যে উন্নয়নের কাজ হয়েছে তা মানুষ নিজে চোখে দেখেছে। এছাড়াও এই ভাঙড় কেন্দ্র থেকে জিতে বিধানসভায় গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। এবার আবার ভাগ্য পরীক্ষা দুই যুযুধান প্রার্থীর। সেখানে নওশাদের দিকেই আঙুল তুলে সায়নীর দাবি, এলাকায় উন্নয়নের গতি বেড়েছে, এবার মানুষ উন্নয়নের প্রশ্নেই ভোট দেবে। উনি উন্নয়নের হিসাব দিন। আমরা বলতে পারি, শওকত মোল্লার নেতৃত্বে একদিনেই ৬৫টি রাস্তার কাজ হয়েছে। আমি নিজের সাংসদ তহবিল থেকে ১,৮০,০০,০০০ টাকা দিয়েছি, যা দিয়ে উন্নয়নমূলক কাজ ভাঙড়ে চলছে। তাই ভাঙড়ে আইএসএফ কোনো ফ্যাক্টরি নয়। লোকসভা নির্বাচনে আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু মানুষ ভোটের মাধ্যমে জবাব দিয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতির সঙ্গে বাংলার সংস্কৃতি খাপ খায় না। বেশ কিছুদিন আগেই বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার বিধানসভায় প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, জমা দিয়েছিলেন বায়োডাটাও। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতে দেখা গিয়েছে রাজারহাট নিউটাউন আসনে পীযূষ কানোরিয়াকে ভরসা করেছে ভারতীয় জনতা পার্টি। তাতেই বেজায় চটেছিলেন দিলীপ জয়া। তবে স্ত্রীর বক্তব্যের দায় তার নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দিলীপ। তাতেই সুর নরম রিঙ্কুর। এখন তার বক্তব্য, আমি কোনোদিনও টিকিটের জন্য মরিয়া ছিলাম না, তবে আমার আসনে যাকে প্রার্থী করা হয়েছে তিনি সঠিক মানুষ নন। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর সংবাদ প্রতিদিন ডিজিটালকে রিঙ্কু মজুমদার বলেছিলেন, এতগুলো বছর ধরে কোন দল করলাম, কাদের জন্য করলাম। প্রার্থীর বিরুদ্ধে বিষোদাগার করে তিনি বলেন, রাজারহাট নিউটাউন ও বীজপুরে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে তারা আর্থিক দুর্নীতি সহ একাধিক
কাজে যুক্ত। আমি সুনীল বানসালজিকে একথা জানিয়েছি। জানি না দল কোন সমীক্ষার ভিত্তিতে এদের প্রার্থী করল, কিন্তু দলের এসব লোকজনের জন্য আসল পরিচয় শীর্ষ নেতাদের জানানো আমার কর্তব্য, তাই ওকে বলেছি। দিলীপ পত্নীর মুখে এহেন দলবিরোধী মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই জল ঘোলা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকার এ নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি সাফ বলেন, রিঙ্কু মজুমদার আমার স্ত্রী হওয়ার আগে বিজেপির কর্মী, আর প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর অনেকেই উষ্মা প্রকাশ করেছেন। কে কি বলেছেন তার দায় আমার নয়, অর্থাৎ স্পষ্ট বুঝিয়ে দিলেন স্ত্রীর বক্তব্যের কোনো দায়িত্ব তিনি নেবেন না। এরপরই দেখা গেল সুর নরম রিঙ্কু দেবীর। কার্যত ডিগবাজি খেয়ে এবার তিনি বলছেন, সংবাদ মাধ্যম আমার বাইট কেটে ব্যবহার করছে, ফলে ভুল বুঝছে মানুষ। টিকিট পেতে আমি মরিয়া কোনোদিনও ছিলাম না। অনেকেই বায়োডাটা দিয়েছে, আমিও দিয়েছিলাম। দল যাকে ঠিক মনে করেছে টিকিট দিয়েছে। তবে রাজারহাট নিউটাউনের প্রার্থীকে যে তার পছন্দ নয় তা এদিনও বলেছেন রিঙ্কু। তার কথায় একাধিক অভিযোগে বিদ্ধ। দলবদলু নেতার বদলে কোনো সজ্জন ব্যক্তিকে টিকিট দিলে দলেরই লাভ হতো। ভোট ঘোষণা হতেই ক্রমশ রাজনৈতিক উত্তেজনা চড়ছে জামুরিয়া বিধানসভার বাহাদুরপুর এলাকায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে আঁকা দেওয়াল লিখনে কালি এবং গোবর লেপে দেওয়ার অভিযোগে তীর বিরোধীদের দিকে, জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শাসক দলের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দেওয়াল লিখনের উপর কালি গোবর লেপে দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটেছে, জানিয়ে আজ রবিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বাহাদুরপুর অঞ্চলে 210 নম্বর বুথ এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় সরাসরি বিজেপি এবং সিপিএমের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আদিত্য লাহা। তার দাবি, বিরোধীরা হারবে জেনেই রাতের অন্ধকারে এই কাজ করেছে। একই দাবি তৃণমূল প্রার্থী বিধায়ক হরেরাম সিংয়েরও। তার দাবি, জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, তাই কিছু লোক এলাকায় অশান্তি তৈরি করতেই এই কাজ করছে। এই বিষয়ে পুলিশ অভিযোগ জানানো হয়েছে, যদিও এহেন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখোপাধ্যায়। তার দাবি, বিজেপি এখন নিজেদের প্রচারে ব্যস্ত, অন্য দলের দেওয়াল কি হলো তা দেখার সময় নেই তাদের। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। অন্যদিকে সরকারি দেওয়ালে তৃণমূলের প্রচার আর তা মুছতে গিয়ে নির্বাচন কমিশনের 2 কর্মীকে মারধরের অভিযোগ। বাংলায় ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি, ফলে মডেল কোড অব কন্ডাক্ট এর নিয়ম মেনে সেই দেওয়াল মুছতে যান ওই 2 কর্মী। সেই সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ, জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকেও। কমিশনের নির্দেশ মেনে সরকারি দেওয়ালে কোনো রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দিতে হয়। রবিবার সকালে সেই কাজ করতে যান দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের 2 কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা। পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে যান তারা। সেই কাজ করার পর যখন তারা ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন, তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন। বিট্টু গুপ্তার অভিযোগ, কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা ছিল তারা নিজেদের তৃণমূল বলছিল, জানিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুটা বেগ পেতে হয় দুর্গাপুরের কোকোভ্যান থানার পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই জানান, এভাবে জোর জবরদস্তি মারধরের করে ভোট করতে চাইছে তৃণমূল। ভোটের মুখে উত্তপ্ত করতে চাইছে এলাকার পরিবেশ। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি জানান, এই ধরনের ঘটনায় তৃণমূল যুক্ত থাকে না। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, নির্বাচন কমিশনের যা নির্দেশ তাই মেনে চলা হবে। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের প্রভাব এবার ভারতের বাজারেও স্পষ্টভাবে পড়তে শুরু করেছে। ডলারের তুলনায় টাকার দাম কমেছে, বেড়েছে গ্যাসের মূল্য। এই পরিস্থিতিকে সামনে রেখে মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন এক্সপোস্টে তিনি দাবি করেন, 5 রাজ্যের ভোট মিটলেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। তার অভিযোগ, এই পরিস্থিতি মোকাবিলার মতো কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের হাতে। রাহুল গান্ধী তার পোস্টে লেখেন, ডলারের বিপরীতে টাকার দাম দ্রুত কমেছে এবং জ্বালানির দাম বাড়ার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট। গত কয়েকদিনে টাকার দর উল্লেখযোগ্যভাবে পড়েছে। শুক্রবারও 86 পয়সা কমে ডলার পিছু টাকার মূল্য দাঁড়িয়েছে 93.75 টাকা। অর্থাৎ এখন $1 দাম প্রায় 94 টাকার কাছাকাছি, যা সর্বকালে সর্বনিম্ন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এই প্রসঙ্গ টেনে রাহুলের মন্তব্য, ডলারের বিপরীতে রুপি 100 দিকে এগোচ্ছে এবং জ্বালানির দাম বাড়ার ইঙ্গিত ভবিষ্যতের মূল্যবৃদ্ধির দিকেই ইশারা করছে। টাকার দাম কমার প্রভাব গোটা অর্থনীতিতেই পড়বে বলে মনে করছেন তিনি। যদিও কেন্দ্রীয় সরকারের এই পরিস্থিতিকে স্বাভাবিকভাবে বলে ব্যাখ্যা করছে রাহুল গান্ধী, দাবি বাস্তব চিত্র ভিন্ন। তার মতে 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রথমত, উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে। দ্বিতীয়ত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ধাক্কা খাবে। তৃতীয়ত, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে। এবং চতুর্থত, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ তুলে নিলে শেয়ার বাজারে চাপ তৈরি হবে। খুব শীঘ্রই জ্বালানির মূল্যবৃদ্ধি হতে পারে বলেও সতর্ক করেছেন রাহুল গান্ধী। তার দাবি, এটি শুধু সময়ের অপেক্ষা। ভোট মিললেই পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়তে পারে। আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা ভোট রয়েছে। রাহুলের বক্তব্য যে এই রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখেই করা তা স্পষ্ট। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কোনো বাস্তব পরিকল্পনা নেই। সরকারের কথায় চেয়ে সাধারণ মানুষের হাতে কত টাকা থাকছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির যোগান টান পড়েছে। এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে কি না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসছে। যদিও কেন্দ্রীয় সরকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন, তাতে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না সাধারণ মানুষ। এলপিজি ডিলারদের দোকানে ভিড় বাড়ছে এবং প্রতিদিনই লম্বা লাইনের ছবি দেখা যাচ্ছে। সিপিএম আইএসএফ কোনো দলের সঙ্গে জোট এখনও হয়নি। শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করলেন। এবারের নির্বাচনে 182টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমজনতা উন্নয়ন পার্টি। এদিন 153 জনের নাম ঘোষণা হলো। রাজ্যের 2 হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার 2 কেন্দ্র রেজিনগর ও নওদা 2 কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন কবির। জেলার 22টি আসনের মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলিতে প্রার্থী কি দেওয়া হবে নাকি জোটের জল্পনা এখনও উস্কে রেখে ওই কেন্দ্রগুলিকে আপাতত ছেড়ে রাখা হয়েছে, সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। জানা গিয়েছে, রানীনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। হুমায়ুনের ছেড়ে আসা ভরতপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পীরজাদা খোয়াবেব আমিনকে। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শাহিদুল হককে। ভবানীপুরে প্রার্থী পুনম বেগম। আগামী 25শে মার্চ কলকাতা থেকে বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে জানানো হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহার আগামী 28শে মার্চ প্রকাশিত হবে বলে হুমায়ুন জানিয়েছেন। সুস্বাস্থ্য মূল্যবৃদ্ধি, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও সম্প্রতিকে গুরুত্ব দিয়ে হয়েছে ইস্তেহার, সেই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভায় তৃণমূলের থেকে নির্বাচনে লড়ার টিকিট পাননি আব্দুল করিম চৌধুরী। তিনি হুমায়ুনের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা। সেক্ষেত্রে ওই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করা হবে। সেজন্যই ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে দলের অন্দরের খবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ কবে শেষ হবে? শান্তি কি আর ফিরবে না? কখনো ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন, কখনো ইরান পাল্টা শর্ত দিচ্ছে। আবার ইরান যখন সুর নরম করছে তখন ট্রাম্প আবার সুর চড়াচ্ছে, নতুন করে হামলা চালানোর হুমকি দিচ্ছে। এই আবহে আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ল। ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেঁধে দিয়েছেন সময়ও। ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ সম্পূর্ণ না খুলে দেওয়া হলে জোরালো হামলা হবে। পাল্টা তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ট্রাম্পের হুঁশিয়ারি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জানান, এবার আমেরিকার নিশানায় রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি। তিনি লেখেন, কোনো হুমকি ছাড়া যদি ইরান অবিলম্বে হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে আমেরিকা ইরানের একাধিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। শুরু হবে সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। ট্রাম্প ইরানকে 48 ঘন্টার সময় দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী সকাল 5টা 14 নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে মঙ্গলবার মধ্যে যদি ইরান তাদের শর্ত না মানে তাহলে সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে পাল্টা করা বার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা জানিয়েছে, যদি ইরানের জ্বালানি, বিদ্যুতের পরিকাঠামো বা প্রযুক্তির উপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত জ্বালানি, প্রযুক্তির উপর হামলা চালিয়ে সব ধ্বংস করে দেওয়া হবে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে প্রায় 3 সপ্তাহ ধরে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তেহরান জানিয়েছিল শুধুমাত্র রাশিয়া ও চীনের জন্য হরমুজ খোলা রয়েছে। পরে ভারতের বিভিন্ন তেলবাহী জাহাজ পারাপারেও অনুমতি দেয়। দিন কয়েক আগেও ইরানের বিদেশ মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েল বাদে বাকি দেশগুলোর জন্য হরমুজ প্রণালী খোলা হয়েছে। তবে নয়াদিল্লি জানিয়েছে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেয়নি। প্রত্যেক জাহাজের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে ইরানের সঙ্গে। এদিকে হরমুজ প্রণালীতে হামলা চালাতে পারে আমেরিকা। ট্রাম্প এই বিষয়ে সরাসরি কিছু না বললেও স্যাটেলাইট ছবি বলছে
অন্য কথা। ট্রিপলি নামে মার্কিন যুদ্ধজাহাজ নাকি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। যুদ্ধজাহাজে রয়েছে 2200 মার্কিন সেনা। তাহলে কি হরমুজে বড় হামলা চালানোর পরিকল্পনা করে ফেলেছে ট্রাম্প? অন্যদিকে ট্রাম্প ক্রমাগত বন্ধু দেশগুলির উপর চাপ সৃষ্টি করছে হরমুজ প্রণালীতে রণতরী পাঠাতে, যদিও কেউই সেই প্রস্তাবে রাজি হয়নি।